হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। এসএসসি জিডি পরীক্ষার তোমাদের আর বেশি দেরি নেই। এসএসসি জিডি পরীক্ষার জন্য যে আমরা জিকে প্র্যাকটিস সেটগুলো শুরু করেছিলাম, সেই জিকে প্র্যাকটিস সেটের আজ হচ্ছে আমাদের 2 নম্বর ক্লাস। এর আগে আমরা একটা ক্লাস করেছি, না দেখে থাকলে চ্যানেলে পেয়ে যাবে, প্রত্যেকে দেখে নিও। আমাদের সন্ধ্যে 7টার সময় ক্লাসের টাইম, কিন্তু মাঝে মধ্যেই তোমাদের একটু দেরি হতে পারে। ক্লাস বিভিন্ন রকমের কাজ থাকে, অফলাইন ক্লাস থাকে, সেজন্য কিন্তু অনেক সময় ঠিকঠাক পাই না, তাই কিন্তু টাইমটা 7টা থেকে একটু 8টার মধ্যেও তোমাদের আসতে পারে। ঠিক আছে, তো 7টা থেকে 8টার মধ্যে এমনি টাইম হচ্ছে 7টা। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে ডেসক্রিপশন বক্সে, যদি জয়েন না করে থাকো তাহলে অবশ্যই প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে তোমরা জয়েন করে যাবে। চলো তাহলে শুরু করব আজকের ক্লাস। আর তোমরা যদি এর আগে আমরা করেছি সম্পূর্ণ 2024 সালে যতগুলো শিফটে পরীক্ষা হয়েছিল প্রত্যেকটা শিফটের জিকেগুলো আমরা এর আগে করেছি, না দেখে থাকলে প্রত্যেকে দেখবে, আমাদের চ্যানেলে রয়েছে। আর যদি সম্পূর্ণ পিডিএফটা সংগ্রহ করতে চাও 2024 সালের, তো তার লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশানে, সেখান থেকে তোমরা পিডিএফটা সংগ্রহ করতে পারবে। আর হচ্ছে গিয়ে তোমাদের 2021 থেকে 2022, 23, 2024 সম্পূর্ণ পিডিএফ যদি নিতে চাও, জিকে শুধু জিকে পার্টটা সম্পূর্ণ বাংলাতে যদি নিতে চাও, তাহলে আমাদের টেলিগ্রামে একটা পেড গ্রুপ আছে, জিকে পেড গ্রুপ, সেখানে তোমরা জয়েন করতে পারো। সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রিতে পেয়ে যাবে, স্ট্যাটিক জিকে পেয়ে যাবে, সব কিছু পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করো। জয়েন করার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তাহলে প্রসেসটা বলে দেবো যে কীভাবে জয়েন করতে পারবে। ঠিক আছে, চলো শুরু করবো। আজকের প্রথম প্রশ্নে যাব। কী আছে দেখো, প্রথম প্রশ্ন, নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি ভারতের দরিদ্র সীমা গণনার নমুনা সমীক্ষার সাথে যোগাযোগ করে? অর্থাৎ ভারতের যে প্রভার্টি রয়েছে, সেই প্রভার্টি লেভেল রয়েছে, সেই দারিদ্র সীমা রয়েছে, সেই দারিদ্র সীমা গণনার জন্য কোন সংস্থা কাজ করে? অর্থমন্ত্রক, আরবিআই, সিএসও নাকি এনএসএসও? কারেক্ট আনসার কী হবে? ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস বা এনএসএসও। এটা 1950 সাল থেকে কাজ করা শুরু করেছে। ভারতের বিভিন্ন রকম সার্ভে সমীক্ষায় এই সংস্থাটি কাজ করে থাকে। তো দারিদ্র সীমা গণনার ক্ষেত্রেও কিন্তু এনএসএসও নামক সংস্থাটি কাজ করে। ঠিক আছে, চলো। আর এটা হচ্ছে নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন দেখব। তার আগে প্রত্যেক দিনের মতো বলবো, ক্লাসটা ভালো লাগলে তোমরা অবশ্যই ক্লাসটা লাইক করো, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো প্লিজ শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করো। নিম্নের কোন বিশ্ববিদ্যালয় 1857 সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1857 সালে কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়? দেখো, এখানে অপশান রয়েছে বোম্বে, বুন্দেলখণ্ড, পাঞ্জাব, এলাহাবাদ। তো তোমরা প্রত্যেকে আশা করি জানবে যে 1857 সালে যে ইউনিভার্সিটি অ্যাক্ট, সেই ইউনিভার্সিটি অ্যাক্ট অনুযায়ী ভারতের 3টে বিশ্ববিদ্যালয় কিছুদিনের মধ্যে, 1 বছরের মধ্যে 3টে বিশ্ববিদ্যালয় 1857 সালে প্রতিষ্ঠা হয়েছিল। কলকাতা ইউনিভার্সিটি, মাদ্রাজ ইউনিভার্সিটি এবং বোম্বে ইউনিভার্সিটি। এখানে আমরা অপশানে দেখতে পাচ্ছি শুধুমাত্র বোম্বে বিশ্ববিদ্যালয় রয়েছে, তাই আমরা বোম্বে বিশ্ববিদ্যালয় ইজ দ্য, এটা কারেক্ট করব। ঠিক আছে, 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল, সেই বছরই 3টে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। চলো নেক্সট দেখব। 3 হচ্ছে, সম্প্রতি কোথায় করবি ইউথ ফেস্টিভ্যাল 2024 আয়োজিত হয়েছে? করবি ইউথ ফেস্টিভ্যাল 2024 কোথায় আয়োজিত হয়েছে? করবি ইউথ ফেস্টিভ্যাল 2024 কোথায় আয়োজিত হয়েছে? করবি ইউথ ফেস্টিভ্যাল 2024 কোথায় আয়োজিত হয়েছে? কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হচ্ছে, এটা হচ্ছে আসামের একটা ফেস্টিভ্যালের নাম। ঠিক আছে, করবি ইউথ ফেস্টিভ্যাল, এটার KYF লোগো থাকে। এটা আসামের একটা ফেস্টিভ্যাল, করবি ইউথ ফেস্টিভ্যাল। ঠিক আছে, এটা সাধারণত ফেব্রুয়ারি মাসে প্রত্যেক বছর পালন করা হয়। ফেব্রুয়ারি 15 থেকে 19 এই 5 দিন ব্যাপী এই ফেস্টিভ্যাল উৎসব পালন করা হয়। করবি যে জাতি রয়েছে বা সম্প্রদায় রয়েছে, তারা এই উৎসবটি পালন করে থাকে। অপশন এ, আসাম ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখব, ভারতের সংবিধানের নিচের কোন অংশে মৌলিক অধিকারগুলো মূর্ত রয়েছে? তো আমি যে রকমের প্রশ্ন রেখেছি এই ধরনেরই প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। আজ মিক্স 20টা প্রশ্ন রয়েছে, এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষায় থাকবে, তো মন দিয়ে ক্লাসটা করো। ভারতের সংবিধানের নিচের কোন অংশে মৌলিক অধিকারগুলো মূর্ত রয়েছে? অর্থাৎ ভারতের সংবিধানের কোন পার্টে মৌলিক অধিকারগুলো রয়েছে? কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হচ্ছে পার্ট 3। পার্ট 3তে মৌলিক অধিকারগুলো আছে। পার্ট 3 বলতে আর্টিকেল নাম্বার কত? আর্টিকেল 12 থেকে 35 হচ্ছে পার্ট 3। আর্টিকেল 12 থেকে 35 হচ্ছে পার্ট 3। এই পার্ট 3তে মৌলিক অধিকারগুলো আছে। ঠিক আছে,
পার্ট 3-তে মৌলিক অধিকারগুলো আছে। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের ভারতে মোট কতগুলো পার্ট আছে? পার্ট হচ্ছে 25টি পার্ট। মোট আর্টিকেল হচ্ছে ভারতের সংবিধানে 448টি, যেখানে পার্ট হচ্ছে 25টি এবং শিডিউল হচ্ছে 12টি। 12টা তালিকা, 25টা অংশ, 448টি অনুচ্ছেদ। ঠিক আছে, নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। অ্যান আনকমন লাভ, দ্য আর্লি লাইফ অফ সুধা অ্যান্ড নারায়ণ মূর্তি বইটি কে লিখেছেন? সুধা অ্যান্ড নারায়ণ মূর্তির সম্পর্কে একটি বই হচ্ছে অ্যান আনকমন লাভ, দ্য আর্লি লাইফ অফ সুধা অ্যান্ড নারায়ণ মূর্তি। সুধা মূর্তি এবং নারায়ণ মূর্তির নাম হয়তো তোমরা প্রত্যেকেই শুনেছো। ইনফোসিস, যে আমাদের টিসিএস যেমন একটা সংস্থা, সেই রকম হচ্ছে একটা হচ্ছে ইনফোসিস। ঠিক আছে, তো ইনফোসিসের প্রতিষ্ঠাতা সুধা মূর্তি, নারায়ণ মূর্তি, হাজব্যান্ড ওয়াইফ দুজন, তাদের সম্পর্কিত এই বইটা লিখেছেন চিত্রা ব্যানার্জি। কি নাম? চিত্রা ব্যানার্জি ইজ দ্য কারেক্ট আনসার। সম্পূর্ণ নাম বললে চিত্রা ব্যানার্জি দিবাকুরুনি। চিত্রা ব্যানার্জি দিবাকুরুনি, ঠিক আছে, তিনি এই বইটা লিখেছেন। তিনি একজন ইন্ডিয়ান বর্ন আমেরিকান অথর। ঠিক আছে, ভারতে জন্ম হয়েছে, তিনি আমেরিকাতে থাকেন, তিনি এই বইটা লিখেছেন। আমেরিকান বুক অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি 1996 সালে, আমেরিকান বুক অ্যাওয়ার্ড পেয়েছিলেন, এটা তিনি লিখেছেন। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন। মধ্যপ্রদেশ রাজ্যে গৃদ্ধ লোকনৃত্য পরিবেশিত হয় ড্যাশ সময় যখন রবি শস্য কাটার জন্য প্রস্তুত হয়। রবি শস্য বলতে কি? শীতকালীন ফসল কাটার সময় মধ্যপ্রদেশে একটা লোকনৃত্য হয়ে থাকে, সেই লোকনৃত্যের নাম কি? গৃদ্ধ লোকনৃত্য। ঠিক আছে, এটা কোন সময় হয়? গৃদ্ধ লোকনৃত্যটা কোন সময়? তো কি বললাম, রবি শস্য কাটা হয় কখন? রবি শস্য মানেই হচ্ছে শীতকাল, তো গৃদ্ধ লোকনৃত্যটা হয়ে থাকে শীতকালে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, শীতকাল। গৃদ্ধ লোকনৃত্য হয়ে থাকে শীতকালে। আচ্ছা, অনেক সময় প্রশ্ন থাকে যে মধ্যপ্রদেশের কয়েকটা ফক ডান্সের বলতে হবে, ফক ডান্স, তাহলে দেখবে অনেক সময় প্রশ্ন থাকে জাওয়ারা, এটা হচ্ছে মধ্যপ্রদেশের ফক ডান্স। তারপর হচ্ছে মটকি, এটা মধ্যপ্রদেশের ফক ডান্স। তারপরে হচ্ছে আদা, সহজে মনে থাকবে আদা। তারপর হচ্ছে খাদা, এগুলো হচ্ছে মধ্যপ্রদেশের ফক ডান্স। তারপর ফুলপাটি, গৃদ্ধা, ঠিক আছে, ফুলপাটি, ঠিক আছে, এগুলোই মনে রাখো, এগুলোই ইম্পর্টেন্ট, এই কয়েকটা বলে দিলাম। তো নেক্সট দেখো 7 নম্বর। কোন দেশের সংবিধান হলো বিশ্বের সবচেয়ে দীর্ঘতম লিখিত সংবিধান? এই প্রশ্নের উত্তর কিন্তু আমি বলে দেবো না, এটা তোমরা কমেন্ট করবে প্রত্যেকে, যে কোন দেশের সংবিধান হচ্ছে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম এবং লিখিত সংবিধান। এটা সহজ প্রশ্ন, আশা করি প্রত্যেকেই তোমরা পারবে। তো প্রত্যেকে এই উত্তরটা কমেন্ট করো, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। 8 নম্বর হচ্ছে সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? ভারতের বর্তমান রাজ্যের সংখ্যা কতগুলো? ভারতে আগে 28টি রাজ্য ছিল, তারপর 2014 সালে একটা রাজ্য গঠিত হলো তেলেঙ্গানা, তখন ভারতের রাজ্য হয়ে গেল 29টি। তারপর আবার 2019 সালে কি হলো, জম্মু কাশ্মীরকে রাজ্য থেকে বাদ দিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করা হলো, তখন ভারতের রাজ্য হয়ে গেল আবার 28টি হলো। ঠিক আছে, তাহলে ভারতের বর্তমান রাজ্য হচ্ছে 28টি, আর সব থেকে লাস্ট যে রাজ্যটি গঠিত হয়েছে সেটা হচ্ছে তেলেঙ্গানা। 2014 সালে তেলেঙ্গানা রাজ্য গঠিত হচ্ছে। 9 নম্বর প্রশ্ন দেখব আমরা। গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় তা হলো কি? গাড়ির হেডলাইটে এমন একটা দর্পণ ব্যবহার করা হয় যাতে এক জায়গাতে লাইটকে কেন্দ্রীভূত করা হয় এবং ফোকাসটা বাড়ানো যায়, সেটা হচ্ছে কনকেভ লেন্স বা অর্ধবৃত্তাকার অবতল দর্পণ। ঠিক আছে, অর্ধবৃত্তাকার অবতল দর্পণ বা কনকেভ লেন্স গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয়। 10 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে কবে স্টার্ট আপ ইন্ডিয়া ইনিশিয়েটিভ চালু হয়? উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে কবে স্টার্ট আপ ইন্ডিয়া ইনিশিয়েটিভ চালু হয়েছিল? বিভিন্ন উদ্যোক্তা যারা নতুন নতুন ব্যবসা খুলছে, নতুন নতুন স্টার্ট আপ নিয়ে আসছে, সেই সব উদ্যোক্তাদের, সেই সব বিজনেসম্যানদের উৎসাহিত করার জন্য 2016 সালে স্টার্ট আপ ইন্ডিয়া ইনিশিয়েটিভ চালু করা হয়েছিল। কবে করা হয়েছিল? 2016 সালে। নেক্সট প্রশ্নটা দেখো। জাতিসংঘের কোন সংস্থাটি সরাসরি জনসংখ্যার প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করে? জনসংখ্যার প্রজনন স্বাস্থ্য নিয়ে কোন সংস্থাটি কাজ করে? জাতিসংঘ বলতে কি? ইউনাইটেড নেশন। ইউনাইটেড নেশনের অনেকগুলো সংস্থা আছে, যেমন UNFPA, UNDP,
ঠিক আছে, এরকম অনেকগুলো, ইউনেপ, তারপর ইউনেস্কো, অনেকগুলো সংস্থা আছে। তো এই ইউনাইটেড নেশনের বলছে জনসংখ্যার প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করে কোন সংস্থা? কারেক্ট আনসার হবে ইউএনএফপিএ। ইউএনএফপিএ নামক সংস্থাটা, ঠিক আছে। ইউএনএফপিএ, ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড, এটার ফুল নাম হচ্ছে ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড। এটা বিভিন্ন দেশের জনসংখ্যা, বিভিন্ন দেশের প্রজনন, বিভিন্ন দেশের গভর্নমেন্টের সঙ্গে এটা মানে চুক্তি করে সেই দেশের এইসব ব্যাপারগুলো উন্নয়ন ঘটাতে সাহায্য করে, ঠিক আছে। ইউএনএফপিএ, ইউনাইটেড নেশন বা রাষ্ট্রসংঘ, যার হেডকোয়ার্টার অবস্থিত নিউ ইয়র্ক শহরে, যেটা প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে, যার বর্তমান চেয়ারম্যান হচ্ছেন অনেকদিন ধরেই রয়েছেন অ্যান্তোনিও গুতেরাস, ঠিক আছে। নেক্সট দেখো 12 নম্বর, ভিনিগারে উপস্থিত অ্যাসিডের রাসায়নিক নাম কি? ভিনিগার, যেটা খাবারকে যত্ন করে রাখার জন্য ভিনিগার ব্যবহার করা হয়, সেই ভিনিগারের যে অ্যাসিড থাকে সেই অ্যাসিডের রাসায়নিক নাম কি? কারেক্ট আনসার কি হবে? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের নামই হচ্ছে ভিনিগার, অ্যাসিটিক অ্যাসিড, যার সংকেত যদি বলা হয় CH3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, বা এইভাবেও বলা যেতে পারে C2H4, ঠিক আছে, O2, C2H4O2 বা CH3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার। 13 নম্বর দেখো, দাবা খেলায় বর্গক্ষেত্রের অনুভূমিক সারিগুলোকে বলা হয় কি? দাবা খেলার যে বর্গক্ষেত্রগুলো থাকে, সেই বর্গক্ষেত্রে এই যে অনুভূমিক সারি, এই সারিগুলোকে কি বলা হয়? এগুলো হচ্ছে অনুভূমিক সারি। এই সারিগুলোকে বলা হয় র্যাঙ্ক। কি বলা হয়? র্যাঙ্কস, ঠিক আছে। নেক্সট দেখো 14 নম্বর, কততম আচ্ছা, এই প্রশ্নটার মধ্যে একটু ভুল আছে, এটা আমি স্কিপ করছি, ঠিক আছে, প্রশ্নটা অপশনগুলো ঠিক নেই। 15 হচ্ছে, গোম্ফ কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? গোম্ফ কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? গোম্ফ হচ্ছে গোয়ার একটা বিখ্যাত লোকনৃত্য। কোথাকার? গোয়া। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, গোয়ার লোকনৃত্য সম্পর্কে যখন বলবো তখন এই দেখনি নামটা জেনে রাখবে। দেখনিটা বহুবার পরীক্ষা আছে, দেখনি। তারপর হচ্ছে ঢাঙ্গার, দেখনি, ঢাঙ্গার। তারপর আরও একটা ইম্পর্টেন্ট রয়েছে যেটা হচ্ছে ঢালো। দেখনি, ঢাঙ্গার, ঢালো। আরও বেশি একটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে ফুগড়ি। এই নামগুলো প্রচুর ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় আসে, ঠিক আছে। তারপর আবার রয়েছে যেমন জাগর, তো বহুবার পরীক্ষায় আসে। অপশন সি, গোয়া ইজ দ্য কারেক্ট। চলো হচ্ছে, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2024-এ ভারতের র্যাঙ্ক কত? গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2024-এ ভারতের র্যাঙ্ক কত? ইনোভেশন ইন্ডেক্স ভারতের র্যাঙ্ক হচ্ছে 39, ঠিক আছে, 39, 39তম। মোট 133টি দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক হচ্ছে 133টা দেশের মধ্যে র্যাঙ্ক প্রকাশিত করা হয়েছে, যেখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 39। চলো, ঠিক আছে। 2015 সালে ভারতের র্যাঙ্ক ছিল 81, সেখান থেকে এই 10 বছরের মধ্যে ভারত অনেকটা নিচে নেমে এসছে, অনেকটা সামনের দিকে চলে এসছে, 39। 17 হচ্ছে, স্বদেশী আন্দোলনের ধারা প্রভাবিত হয়ে নিম্নের কোন ব্যক্তি ভারত মাতার এক আশ্চর্যকর প্রতিমা অঙ্কন করেন? আমরা এটা ছোট থেকেই পড়েছি প্রত্যেকে, যে ভারত মাতার যে চিত্র, এই বিখ্যাত চিত্রটি কে অঙ্কন করেছে? কে কারেক্ট আনসার হবে? স্বদেশী আন্দোলনে প্রভাবিত হয়ে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতার বিখ্যাত চিত্রটি অঙ্কন করেন। কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। 18 নম্বর প্রশ্ন দেখব, অজন্তার গুহাচিত্রগুলি কোন সময়ে গড়ে উঠেছে? অজন্তার যে গুহাচিত্র, অজন্তা ইলোরার যে গুহাচিত্র, সেগুলো কোন সময়, কোন রাজাদের আমলে, কোন বংশের আমলে এগুলো গড়ে উঠেছে? কুষাণ, মৌর্য, চালুক্য নাকি গুপ্ত? কারেক্ট আনসার হয়ে যাবে গুপ্ত বংশ। যে সময়টাকে ভারতের স্বর্ণযুগ বলা হয়ে থাকে, সেই গুপ্ত ডাইনেস্টির আমলে অজন্তার গুহাচিত্রগুলি গড়ে উঠেছে, ঠিক আছে। 19 নম্বর প্রশ্নটা দেখো, সম্প্রতি কোন দল প্রথমবার মোহনবাগানকে পরাজিত করে ডুরান্ড কাপ জয়ী হয়েছে? ডুরান্ড কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত একটা বিখ্যাত ফুটবল কাপ, যেখানে প্রথমবার মোহনবাগানকে পরাজিত করে
নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব বা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি প্রথমবার জয়ী হলো? ঠিক আছে, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। অপশন এ ইজ দ্য কারেক্ট। নেক্সট এবং আজকের লাস্ট প্রশ্ন দেখো, খলিফার সাময়িক ক্ষমতা রক্ষার জন্য ড্যাশ সালে বোম্বেতে একটি খলিফাত কমিটি গঠন করা? কত সালে বোম্বেতে খলিফাত কমিটি গঠন করা হয়েছিল? খলিফাত কমিটি গঠন করা হয়েছিল কত সালে? কারেক্ট আনসার হবে মার্চ 1919 সালে। মার্চ 1919, যে বছর জালিয়ানবাগের হত্যাকাণ্ড হয়েছিল সেই বছরই 1919 সালের মার্চ মাসে খলিফার সাময়িক রক্ষার জন্য খলিফাত কমিটি গঠন করা। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো আমাদের 20টা প্রশ্ন আজকে শেষ হলো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো শেয়ার করো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ প্রত্যেককে ভালো থেকো, শেয়ার করো, আর শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেক দিন ক্লাসটা করো, এই ক্লাসটা তোমাদের খুবই কাজে লাগবে কিন্তু। আর আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে, অবশ্যই প্রত্যেকে ডেসক্রিপশান থেকে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে।